হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ। আর আজকে আমরা কথা বলবো সাউথ কোরিয়াতে কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি বা পিআর পাওয়া যায়। এটা নিয়ে অনেক উল্টা পাল্টা প্রশ্ন জিজ্ঞাসা অনেক কিছু আছে। তো আজকে আমি ট্রাই করব আপনাদেরকে একটা বেসিক নলেজ দেওয়ার জন্য যে পার্মানেন্ট রেসিডেন্সি কিভাবে পাওয়া যায়, কারণ এই জিনিসটা অনেক কমপ্লিকেটেড। আর শুরুতে আমি বলে রাখি, কারণ আগে একবার আমি মাস্ক পরে ভিডিও বানাইছিলাম, ওই সময় আমি ক্লিন করে ফেলছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করছে যে ভাই রুমের মধ্যে ভিডিও বানান মাস্ক পরছেন কেন। তো এখনো আমি আগে ক্লিয়ার করে নেই, ক্যাপ পরছি কারণ আমার মাথা নষ্ট। ওকে, আজেরা বাজেরা কথা বাদ দিয়ে এখন চলুন কাজের কথাই চলি। তো সাউথ কোরিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সির যে ভিসাটা আছে সেটা হচ্ছে যে F5 ভিসা। তো এই F5 ভিসার মধ্যে আবার অনেক ধরনের আছে, যেমন F5-1, F5-2, F5-3, F5-27 পর্যন্ত আছে। তো এই যে অনেকগুলো আছে F5-1 থেকে 27, এর মধ্যে আবার অনেক ধরনের আছে। তো এতগুলা নিয়ে আসলে ভিডিও বানানো সম্ভব না, বা বানাইলেও অনেক লম্বা হয়ে যাবে, পরে আপনি নিজেই দেখবেন না। তো এর চাইতে আমি আপনাদেরকে বেসিক যে রিকোয়ারমেন্টস আছে, বা সাউথ কোরিয়াতে পিআর পাইতে গেলে যে রুলস বা রেগুলেশনস গুলো আছে, বা যে নিয়মটা আছে, একবারে বেসিক যেটা আছে ওইটা আমি আপনাদের সাথে আজকে জাস্ট কথা বলবো। এরপরে আপনাদের যদি ভালো সাড়া পাই এই পিআর সম্পর্কে, তাহলে পিআর নিয়ে আমি নেক্সট আরো ভিডিও দেবো। ওকে, তো সাউথ কোরিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি পাইতে গেলে যে রিকোয়ারমেন্টসগুলো লাগে, ওই রিকোয়ারমেন্টসগুলোকে আমরা চার ভাগে ভাগ করব। একটা হচ্ছে রেসিডেন্স, ইনকাম, গুড কন্ডাক্ট অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি। তো এখানে যেহেতু আপনি সাউথ কোরিয়াতে আসবেন, অবশ্যই সাউথ কোরিয়ার ল্যাঙ্গুয়েজ লাগবে, কারণ এখানে আপনি বাংলা, হিন্দি, উর্দু যাই বলেন ওরা বুঝবেন, আর ইংলিশ বুঝে খুব কম। এট ফার্স্ট রেসিডেন্স। তো এই রেসিডেন্সির জন্য আপনাকে সাউথ কোরিয়াতে কমপক্ষে 5 বছর থাকতে হবে। তবে আপনি যদি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার 4 বছর থাকলেও হবে। আর যদি আপনার কোরিয়ান স্পাউস থাকে, ধরেন আপনার যদি কোরিয়ান ওয়াইফ বা কোরিয়ান হাজব্যান্ড থাকে, তাহলে আপনি 2 বছর থাকলেই হবে। বিয়ে কি সাউথ কোরিয়াতে করবো একটা? ওকে, পরে যেটা আছে সেটা হচ্ছে যে ইনকাম। তো এখন চলুন ইনকামের যে বিষয়টা আছে ওইটা একটু ক্লিয়ার করি। তো আপনি আপনার ফ্যামিলি, আপনার চিলড্রেন, আপনার প্যারেন্টস, আপনার যে টোটাল ফ্যামিলি আছে, ওই টোটাল ফ্যামিলির যে খরচটা আছে, আপনি যদি 1 বছরে ওইটা একদম সুন্দরভাবে চালায় নিতে পারেন, তারপর হচ্ছে আপনার গ্রস ন্যাশনাল ইনকাম বা জিএনআই যে একটা আছে সাউথ কোরিয়াতে, ওইটার উপরে যদি আপনার ইনকাম থাকে, তাহলে আপনি এটার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি আপনি ইনভেস্টর হইতে যান, তাহলে আপনার 5 লক্ষ US ডলার আপনার ইনভেস্ট করতে হবে। ওইটাতে আমরা না যাই, গরিব মানুষ। তবে এই ইনকামের যে পরিমাণটা আছে এটাতে ভালো পরিমাণে একটা ছাড় দেওয়া হয়, যদি কিনা আপনাদের স্বামী স্ত্রী দুইজনের একজন কোরিয়ান হয় এবং কেউ একজন প্রেগনেন্ট হয়, এবং পাশাপাশি আপনি ধরেন ছোট একটা বাচ্চা আছে এবং ওই বাচ্চাটা ধরেন বাচ্চার বাবা অথবা মা দুইজনের একজন কোরিয়ান, এবং সে সাউথ কোরিয়াতে বড় হইতেছে, এরকম হলে এই ইনকামের পরিমাণটা ছাড় দেওয়া হয়। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি। তো সাউথ কোরিয়াতে থাকতে গেলে আমি যেটা বলছিলাম, ল্যাঙ্গুয়েজ অবশ্যই আপনার জানতে হবে। তো ওই ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটির জন্য আপনি যে ল্যাঙ্গুয়েজ পারেন এটা বুঝাইতে হলে আপনাকে টপিক লেভেল 5 দিতে হবে কমপক্ষে। আগে হয়তো বা 4 ছিল, বাট এটা এখন চেঞ্জ করা হয়েছে। আর KIIP তে আপনার 60 আউট অফ 100 হইতে হবে। তবে ল্যাঙ্গুয়েজের এই যে একটা রিকোয়ারমেন্টস, এইটাও লাগবে না যদি কিনা আপনি হাই ভ্যালু ইনভেস্টর, হাইটেক ডক্টর, স্পেশাল কন্ট্রিবিউটর, অথবা সাউথ কোরিয়ার কোনো ইউনিভার্সিটি বা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি পিএইচডি গ্রাজুয়েট হন। এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনি বা আপনার হাজব্যান্ড দুইজনের একজন যদি কোরিয়ান হয় এবং তাদের যদি 3টা সন্তানের বেশি হয়, তাহলেও এই ল্যাঙ্গুয়েজের প্যারাটা থাকবে না। বুঝতেছেন? ওদের দেশে মানুষ নেই, সন্তান বেশি নেওয়ার জন্য ওরা কত কিছু করতেছে, আর আমাদের দেশে দয়ের মিয়া। আর একবারে শেষ যেটা আছে সেটা হচ্ছে যে গুড কন্ডাক্ট, আপনার বিহেভিয়ার ভালো, আচার আচরণ ভালো, আপনার কোনো ধরনের রুলস রেগুলেশনস আপনি ভাঙেন নাই সাউথ কোরিয়াতে, বা সাউথ কোরিয়াতে 5 বছর, ওই যে 4 বছর 2 বছর যতবারই থাকছেন, কোনো নিয়ম ভাঙেন নাই, আপনার নামে কোনো মামলা হয় নাই, বা আপনি ক্রাইমে জড়ান নাই, এরকম যদি হয়। আর আরেকটা হইতেছে যে আপনি যেই দেশ থেকে আসতেছেন, বা যেই দেশ থেকে আসতেছেন বড় কথা না, পৃথিবীর কোনো দেশে যদি আপনার নামে কোনো প্রকার অফেন্স থাকে, ক্রাইম টাইম করে আসছেন, তাহলে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে না। তো আশা করি এই ভিডিওটা থেকে মোটামুটি একটা বেসিক যে ধারণা আছে ওই ধারণাটা পাইছেন। এই পিআর সম্পর্কে যদি আপনাদের আরো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করেন।
আর আমি হচ্ছে যে আপনারা যদি ভালো সাড়া দেন এই ভিডিওতে, তাহলে হচ্ছে যে আমি এই পিয়ার সম্পর্কে একটা সিরিজ আকারে পার্ট 1 পার্ট 2 এইভাবে অনেকগুলো ভিডিও দিব যতদিন পর্যন্ত আপনারা চান। তো ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।